প্রিয় সোনারপুর বিদ্যাপীঠের ছাত্র বন্ধুরা, আজকে এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা ছোট্ট একটি কেরিয়ার কাউন্সেলিং করার চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতিতে এই কেরিয়ার কাউন্সেলিং ব্যাপারটি স্কুলের মধ্যে করা সম্ভবপর হলো না, তাই ভিডিওর মাধ্যমেই আমরা তোমাদের কাছে এই ব্যাপারটা তুলে ধরতে চাইছি। এই ভিডিওগুলো তৈরি করতে সাহায্য করেছেন আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীরা, প্রাক্তন শিক্ষক শিক্ষিকারা এবং বর্তমান শিক্ষক শিক্ষিকারা। এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা তোমাদের বোঝানোর চেষ্টা করব বা জানানোর চেষ্টা করব ভবিষ্যতে তোমরা কি কি বিষয় নিয়ে পড়াশোনা করতে পারো, সেটা নিয়ে তোমাদের ভবিষ্যতে কি কি উচ্চশিক্ষা অর্জন করতে পারো এবং তোমাদের জীবিকা নির্বাচন করতে পারো। তোমাদের আমি অনুরোধ করব, তোমরা সবাই এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তা তোমরা আমাদেরকে জানাতে পারো। আমরা যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যানবিদ্যা কী? পরিসংখ্যানবিদ্যা বা স্ট্যাটিস্টিক্স হলো বিজ্ঞানের একটি শাখা যেটি গণিতশাস্ত্র ও প্রবাবিলিটি থিওরির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। সত্যি কথা বলতে গেলে একে আর্ট অফ লার্নিং ফ্রম ডেটাও বলা হয়। স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ার লাভ কী? কয়েকটা উদাহরণ দিয়ে শুরু করা যাক। আবহাওয়ার পূর্বাভাস আমরা সবাই দেখি। কখনো কি ভেবেছো কিভাবে সেই তথ্য পাওয়া যায়? কিছু কম্পিউটারের মডেল আছে যা স্ট্যাটিস্টিক্যাল মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এই কম্পিউটারের মডেলগুলি বর্তমান আবহাওয়ার সাথে পূর্বের আবহাওয়ার তুলনা করে আর ভবিষ্যতের আবহাওয়ার পূর্বাভাস দেয়। বেশিরভাগ গবেষক স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেন। তারা তাদের গবেষণায় পরিসংখ্যান দক্ষতা ব্যবহার করে প্রাসঙ্গিক তথ্য সংগ্রহ করে, না হলেই এটি অর্থ এবং সময় দুটোরই অপচয় করবে। প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো ইন্স্যুরেন্স আছে, সেটা মেডিকেল ইন্স্যুরেন্স, হোম, লাইফ বা অন্য কোনো ইন্স্যুরেন্স। একটি পৃথক আবেদনের উপর ভিত্তি করে কিছু কোম্পানি বীমা প্রদানের ঝুঁকি গণনার জন্য পরিসংখ্যানগত মডেলের ব্যবহার করে। শেয়ার বাজারের কথা তোমরা সবাই শুনেছ। এখানেও পরিসংখ্যান একটি বড় ভূমিকা পালন করে। পরিসংখ্যান হলো ব্যবসায়ীরা কিভাবে বিনিয়োগ করে এবং অর্থ উপার্জন করে তার মূল চাবিকাঠি। স্ট্যাটিস্টিক্স চিকিৎসার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করে। কোনো ওষুধ বা ভ্যাকসিনের প্রয়োগের আগে বিজ্ঞানীকে অবশ্যই পরিসংখ্যানগতভাবে ওষুধের বৈধ কার্যকারিতার হার দেখাতে হয়। এটির সাথে যে কোনো প্যাথোলজিক্যাল পরীক্ষার ক্ষেত্রেও প্রযোজ্য। পরিসংখ্যান মেডিকেল সায়েন্সের সব স্ট্রিমে কোনো না কোনোভাবে জড়িত রয়েছে। যে কোনো প্রোডাক্টের গুণগত মান পরীক্ষায় ব্যবহৃত হয় স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। কোম্পানিগুলির দৈনিক ভিত্তিতে অনেক পণ্য তৈরি করতে হয়। প্রতিটি কোম্পানির উচিত নিশ্চিত করা যে তারা সর্বোত্তম মানের আইটেমটা বিক্রি করছে, কিন্তু কোম্পানিগুলি সব পণ্যের পরীক্ষা করতে পারে না, তাই তারা স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং ব্যবহার করে। তোমরা এখন চারিদিকে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এই কথাগুলো শুনতে পাও। এখানেও স্ট্যাটিস্টিক্সের বড় অবদান আছে। আমরা স্ট্যাটিস্টিক্যাল রিসার্চ এর ডেটা অ্যানালিসিস এবং এক্সপ্লেন করার জন্য প্রবাবিলিটি থিওরি আর ম্যাথামেটিক্সের শক্তির ব্যবহার করি। কিন্তু গণিতে যেমন আমরা সব রকম প্রয়োজনীয় তথ্য আর সার্টেনিটির সঙ্গে কাজ করি, স্ট্যাটিস্টিক্সের প্রসঙ্গে ব্যাপারটা ঠিক তার উল্টো। এখানে আমাদেরকে আনসার্টেনিটি আর ইনকমপ্লিট ইনফরমেশন নিয়ে ডিল করতে হয়। তোমাদের মধ্যে অনেকে কোয়ান্টাম ফিজিক্সের কথা শুনে থাকবে। কোয়ান্টাম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স হলো কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের অ্যাপ্লিকেশন। সুতরাং তোমরা বুঝতেই পারছো স্ট্যাটিস্টিক্সের অ্যাপ্লিকেশনটা কতটা ব্যাপক। তাই কাজ বা উচ্চশিক্ষার ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্স একটি অত্যন্ত মূল্যবান এবং গুরুত্বপূর্ণ বিষয়। কিভাবে শুরু করবে তোমরা? যারা ম্যাথামেটিক্স সাবজেক্ট হিসেবে ভালোবাসো তারা অবশ্যই 10+2-তে ম্যাথামেটিক্স সাবজেক্টটা রাখবে। পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা খুব ভালো করে তৈরি করতে হবে।
কলকাতার মধ্যে স্নাতকোত্তরে পড়ার জন্য সেন্ট জেভিয়ার্স, রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ, লেডি ব্রাবন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, আশুতোষ কলেজ, মৌলানা আজাদ কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ, এই সমস্ত কলেজে ব্যাচেলার ডিগ্রিতে স্ট্যাটিস্টিক্স পড়ানো হয়। এছাড়া আলাদাভাবে বলতে হবে স্ট্যাটিস্টিক্সের পীঠস্থান বরানগরের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের কথা। তোমাদের মধ্যে যারা স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটি সম্বন্ধে ওয়াকিবহাল তারা অবশ্যই এই প্রিমিয়ার ইনস্টিটিউটের নাম শুনে থাকবে। যাদের লক্ষ্য আইএসআই এর বিস্ট্যাট অথবা এমস্ট্যাট এর জন্য তৈরি হওয়া, তাদেরকে তৈরি হতে হবে মাধ্যমিকের সময় থেকেই। তাদেরকে সেট থিওরি থেকে শুরু করে লজিক্যাল রিজনিং, ইন্টিজার, ফাংশন, লিমিট কন্টিনিউটি ইত্যাদি ফান্ডামেন্টাল টপিকে দক্ষতা অর্জন করতে হবে। অন্য বোর্ডের বইও ফলো করতে হবে। এই তথ্য যদি তোমাদের কারোর মধ্যে স্ট্যাটিস্টিক্স সম্বন্ধে কৌতূহল সৃষ্টি করে, তারা অবশ্যই নেটে সার্চ করে আরও ইনফরমেশন কালেক্ট করে নিজেদের তৈরি করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সোনারপুর বিদ্যাপীঠকে তোমাদের কীর্তিতে উজ্জ্বল করো। থ্যাংক ইউ। নমস্কার, আমার প্রিয় ছাত্রছাত্রী, আমি সারদা বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিকের বাংলা বিভাগের সহশিক্ষিকা সুদেষ্ণা চক্রবর্তী। আমি তোমাদেরকে আজকে একটু বলার চেষ্টা করব যে বাংলা বিষয় নিয়ে পড়লে ভবিষ্যতে কোন কোন পথ তোমাদের জন্য খোলা থাকবে। দেখো, আমাদের সবার মধ্যেই কম বেশি একটা ধারণা আছে যে বিজ্ঞান নিয়ে পড়লেই ভবিষ্যৎ উজ্জ্বল। আমি কোনো বিষয়কে ছোট করছি না, সব বিষয়ের প্রতি আমার সমান শ্রদ্ধা রেখেই বলছি যে বিজ্ঞান নিয়ে পড়ে যেমন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলা যায়, বাংলা নিয়েও কিন্তু তেমনই করা যায়। নির্ভর করছে তোমার ওপরে। কেন? আসলে কি জানো তো, বিদ্যেকে কিভাবে ব্যবহার করবে সেটা কিন্তু তোমার শিক্ষার ফল, তার ওপরেই নির্ভর করছে। আমি সরাসরি আলোচনায় আসি। বাংলা বিষয় নিয়ে যারা ভবিষ্যতে পড়াশোনা করবে, অর্থাৎ অনার্স করবে বা এমএ করবে, কিংবা স্নাতকোত্তরের পরেও যারা এটাকে নিয়ে গবেষণা করতে চাও, পিএইচডি করবে, আমি সব জায়গায় যাব এবং সেই জায়গাগুলো জানা, এগুলো আমরা জানি কম বেশি, এবং যে জায়গাগুলো আমরা জানি না এরকম অনেক অপশানও কিন্তু আমি তোমাদেরকে বলবো। প্রথমেই যেটা আসে সেটা কি? শিক্ষকতা। শিক্ষকতা মানে আমি সরকারি চাকরি ধরেই এগোই, কারণ সরকারি চাকরি সবার কাছেই একটা লোভনীয় প্রস্তাব বলা যায়, কারণ একবার সরকারি চাকরি পেলে ভবিষ্যৎটা অনেকখানি নিশ্চিত। সেক্ষেত্রে কেউ যদি প্রাইমারি স্কুলে পড়াতে চায়, তার কিন্তু গ্র্যাজুয়েশনের সঙ্গে একটা ডিএলএড ডিগ্রি দরকার। তোমরা অনেকেই জানো, তবু একটু বলে দিই। এবার ধরো কেউ এরপর প্রাইমারিতে না পড়িয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াতে চায়, সেক্ষেত্রে কি লাগবে? যদি মাধ্যমিক স্কুলের যোগ্যতা থাকে, যোগ্যতা, আবশ্যিক যোগ্যতা বলতে তোমাকে বাংলাতে অনার্স করতে হবে এবং তার সঙ্গে একটা বিএড ডিগ্রি। আর যদি সেই স্কুলটা এইচএস স্কুল হয়, যদি এইচএস স্কুলের জন্য অ্যাপ্লাই করো, সেক্ষেত্রে স্নাতকোত্তর অর্থাৎ এমএ ডিগ্রি, তার সঙ্গে বিএড ডিগ্রি। আরও যদি একটু এগিয়ে যাই, কলেজ বিশ্ববিদ্যালয়, সেখানে কি করতে হবে? এমএ তো মাস্ট, তার সঙ্গে তোমাদের নেট স্লেট যে কোনো একটা উত্তীর্ণ হতে হবে এবং পিএইচডিটা করতে হবে, তাহলেই তোমরা অধ্যাপনার জন্যও এগোতে পারো। এই দিকটা আমাদের জানা, শিক্ষকতার দিকটা। এবং আমি বলতে পারি যে অন্য প্রফেশনের মতো হয়তো শিক্ষকতায়, মানে স্কুলের শিক্ষকতার কথা বলছি, সেই হিসেবে অর্থের পরিমাণটা হয়তো কম, কিন্তু যে ভালোবাসা, যে সম্মান তোমরা পাবে, সেটা কিন্তু অন্য অনেক পেশাতেই খুব বিরল। এই শিক্ষকতার যে পেশা, এটা ছাড়াও যেটা বলতে পারি আমি, এরপরে যে পেশাটার কথা আমি তোমাদেরকে বলবো, যে সরকারি চাকরির কথাই বলছিলাম, তো সরকারি অন্য যে চাকরিগুলো পরীক্ষা, সেক্ষেত্রেও কিন্তু সব সরকারি চাকরির পরীক্ষাতেই কম বেশি বাংলা থেকে, আমি পশ্চিমবঙ্গ সরকারের কথা বলছি, কম বেশি সব চাকরির পরীক্ষাতেই কিন্তু কম বেশি বাংলা থেকে প্রশ্ন আসে। আর যদি WBCS দাও, সেখানে একটা স্পেশাল পেপার থাকে, সেটা যে ম্যাথ নিয়ে পড়েছে তার যেমন ম্যাথ থাকতে পারে, যারা বাংলা নিয়ে পড়াশোনা করেছো তাদের কিন্তু বাংলাটা স্পেশাল পেপার হতেই পারে, এবং সেক্ষেত্রে
তুমি কিন্তু আর 5 জনের থেকে ওটা যদি তোমার স্পেশাল পেপার হিসেবে নাও অনেকখানি এগিয়ে থাকবে। এরপর আসবো আমি সাংবাদিকতা। এবার সাংবাদিকতা বলতে যেমন ফিল্ডে নেবে সাংবাদিকতার ক্ষেত্রে আলাদা করে জার্নালিজম ডিগ্রির দরকার, তেমনি বাংলাটাও কিন্তু বিশেষভাবে সাহায্য করে। সেটা সাংবাদিকতা ছাড়াও তুমি নিউজ রিডার হিসেবে যে কোনো চ্যানেলে, বাংলা চ্যানেলে, এখন তো টিভি খুললে অসংখ্য সংবাদ চ্যানেল, সেখানে তুমি নিউজ রিডার হিসেবে যোগ দিতে পারো, নিউজ এডিটর হিসেবে যোগ দিতে পারো। কাজেই এই দিকটাও কিন্তু খোলা রয়েছে তোমাদের জন্যে। এরপর আমি আসবো অনুবাদক। এবার অনুবাদক শুনলেই তোমাদের মনে হবে কি যে বঙ্গানুবাদ ও তো টেনে করেছি আমরা, ও আবার কি পড়তে হবে? না, যাদবপুর ইউনিভার্সিটিতে আমার জানা এটাই, এখানে একটা আলাদা কোর্স হয় অনুবাদক হিসেবে। সেক্ষেত্রে বাংলার সঙ্গে তোমাদের আর একটা ধরো কোনো ভাষা তুমি একটু শিখে নিলে, তো যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে যদি তুমি এই অনুবাদকের কোর্সটা করতে পারো, সেক্ষেত্রে কিন্তু এইটা একটু অন্য রকমের প্রফেশন, কিন্তু যেহেতু কম্পিটিশনটা কম এবং এর প্রসপেক্ট কিন্তু ভীষণ ভালো। এরপর স্ক্রিপ্ট রাইটার। স্ক্রিপ্ট রাইটার কি তোমরা জানো অনেকেই যে স্ক্রিপ্ট রাইটার বলতে যেমন সিনেমা নির্ভর করে আছে স্ক্রিপ্টের ওপর, যত শক্তিশালী স্ক্রিপ্ট হয় তত ভালো সিনেমা হয়, তেমনি সিরিয়াল, মেগা সিরিয়াল, যে কোনো জায়গার স্ক্রিপ্টটা খুব গুরুত্বপূর্ণ। সেইটাকেও তোমরা বাংলা পড়ে সাহিত্যের যারা তারা ব্যবহার করতে পারো। ক্রিয়েটিভিটিটা কিন্তু প্রয়োজন, সৃজনশীলতাটা। বিজ্ঞাপনের ক্ষেত্রেও তাই, প্রত্যেকটা বিজ্ঞাপনের একটা নিজস্ব ট্যাগ লাইন থাকে, আমরা জানি সেটা। যে বিজ্ঞাপনগুলো যতটা জনপ্রিয় হয় তার পেছনে কিন্তু ওই ট্যাগ লাইনটা কাজ করে, এবং ওই এক একটা ট্যাগ লাইন লিখেও কিন্তু অনেকটা জনপ্রিয়তা বলো, অর্থ বলো উপার্জন করা যায়। সেটাও এই বাংলা দিয়েই, বাংলা বিজ্ঞাপনেও এই কাজটা হয়। এবার বলবো লেখক। লেখক কি? আমরা তো কম বেশি সবাই লিখি, স্কুলের ম্যাগাজিন থেকে লেখা দিয়েই আমাদের লেখার শুরু হয়। তো পাশাপাশি অনেকে লিটল ম্যাগাজিনে লেখে, এই লেখাটাকেও আমরা পেশা হিসেবে নিতে পারি যদি আমার মধ্যে সেই কনফিডেন্সটা থাকে যে হ্যাঁ আমি ভালো লিখতে পারবো। প্রথমে হ্যাঁ, তবে শুধু লিখলে হবে না, সেটা প্রকাশের জন্য চেষ্টা করতে হবে। প্রথমে একজন রিফিউজ করবে, দুজন করবে, কিন্তু আলটিমেটলি কিন্তু যদি তোমার মধ্যে সে জোর থাকে সাফল্য আসবে। এরপর আসি ভাষা শিক্ষক। ভাষা শিক্ষক কি? ভাষা শিক্ষক বলে তোমরা হয়তো ভাবছো যে তাহলে তো সেই বাংলার টিচারই হলো। না, ভাষা শিক্ষক বলতে আমি যেটা বলতে চাইছি যে এই যে ব্রিটিশ বাইরের যে বিদেশি অ্যাম্বাসিগুলো আছে সেইখানে কিন্তু অনেক সময় ভাষা শিক্ষক নেয়। ওই যে একটু আগে বলেছিলাম অনুবাদক, যেখানে একটা বিদেশি ভাষা যদি তোমার শেখা থাকে, তুমি ওই অ্যাম্বাসিতে ধরো তোমাকে ফরাসি ভাষার সঙ্গে যারা ফরাসি তাদেরকে হয়তো বাংলা শেখাতে হবে, তার জন্য তোমাকে নিযুক্ত করা হলো। একটা যদি কোনো বিদেশি ভাষা জানা থাকে সেক্ষেত্রে এই কাজের সুযোগ কিন্তু অনেক বেশি। এগুলো একটু অন্য ধরনের প্রফেশন, কিন্তু এইগুলোতেও কিন্তু সুযোগ থাকে। বিজ্ঞাপনের কথা বলে প্রকাশনী সংস্থা, আমরা জানি প্রচুর বই, সে শুধু যদি পাঠ্য বিষয়ের ওপরেই দেখো কত বই বেরোয়, এছাড়া তো অন্য বই আছেই। এবার একটা প্রকাশনী সংস্থায় বই বার করতে গেলে কিন্তু অনেক রকমের লোকজন তাদের নিয়োগ করতে হয়। সেখানে যেমন এডিটর লাগে, তেমনি প্রুফ রিডিং থাকে, এবং তোমরা যারা 12 অবধি বাংলা তোমাদের যেহেতু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তাই তোমরা প্রুফ রিডিংটা একটু আধটু জানো। সেটা যদি একটু ঠিকঠাক করে নিতে পারো সেক্ষেত্রে প্রুফ রিডিংয়ের কাজেও তোমরা যোগ দিতে পারো, এবং এই কাজেও কিন্তু প্রকাশনা সংস্থাগুলোতে একটা সুযোগ আছে, ভালো মতো সুযোগ পাওয়া যায়। আর যেটা বলেছিলাম যে নিউজ চ্যানেল, সেখানে তো নিউজ এডিটর বা নিউজ রিডার হিসেবে করা যেতেই পারে। এরকম নানান রকম দিক রয়েছে যেগুলো কিন্তু বাংলা নিয়ে পড়লে তোমরা ভবিষ্যতে সেই দিকগুলোতে যেতে পারো। আজ তাহলে এইটুকুই থাক, আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করলাম যে বাংলা নিয়ে পড়লে কি কি দিক তোমাদের জন্য খোলা রয়েছে। What is life? They say it's from B to D, from birth to death. But what between B and D? It is a sea. So what is a sea? It's a choice. Our life is a matter of choice. So it is very important to make a right choice about our life. জীবনের সঠিক লক্ষ্যে পৌঁছতে গেলে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রয়োজন সবথেকে বেশি। আজ আমি যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি বা বলবো, তারা প্রত্যেকেই আমার একান্ত প্রিয়
ছাত্রছাত্রী তারা সবথেকে বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় অত্যন্ত কৃতিত্বের সাথে এবছর মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে যারা, কারণ এই অতিমারির মধ্যেই তারা কৃতিত্ব, মেধা ও বুদ্ধিমত্তার সঙ্গে পাশ করার জন্য বর্তমানে তাদের সামনে সবথেকে বড় সমস্যা হলো স্ট্রিম অ্যান্ড সাবজেক্ট কম্বিনেশান, অর্থাৎ মাধ্যমিকের পরে আর্টস বা সায়েন্স যে স্ট্রিমেই পছন্দ করা হোক না কেন, জিওগ্রাফি নামক সাবজেক্টটি কিন্তু দুটোতেই অ্যাভেলেবেল। জিওগ্রাফি একটা প্রেজেন্ট সাবজেক্ট, কারণ এটা সব কিছুতেই যেন সব সময় জানা যায় যে বর্তমানে কি হচ্ছে না হচ্ছে। যেহেতু আমি সোনারপুর বিদ্যাপীঠের একজন জিওগ্রাফির টিচার, তাই অত্যন্ত নিশ্চিতভাবেই আজকের আলোচনার বিষয়বস্তু হলো জিওগ্রাফি। প্রথমেই আসি কী কী সাবজেক্ট কম্বিনেশানের এইচএসের ক্ষেত্রে অর্থাৎ আর্টস এবং সায়েন্সের দিক দিয়ে নেওয়া যায়। প্রথমেই বলি যে আর্টসের জন্য যেগুলো নেওয়া হয় অর্থাৎ সাবজেক্টগুলো, প্রথমে হচ্ছে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশান, নিউট্রিশন, সংস্কৃত, ফিলোসফি। কিন্তু একটা কথা তোমাদের মনে রাখা প্রয়োজন যে আর্টস নিলেও জিওগ্রাফির সাথে ম্যাথ এবং ইকোনমিক্স ওতপ্রোতভাবে জড়িত, কারণ ইকোনমিক্স বা ম্যাথ না নিলে পরবর্তীকালে অনার্স পেতে একটু অসুবিধা হয়ে থাকে। এবারে আসি সায়েন্সের সাবজেক্টের দিকে, অর্থাৎ সায়েন্সে হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন, এগুলো যেটা বায়োসায়েন্স নামে পরিচিত। এরপর যদি আমরা আসি অনার্স বা গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, তাহলে কলকাতার মধ্যে অসংখ্য নামি দামি কলেজ, যা ঐতিহ্যবাহী কলেজগুলো আছে, সেগুলোর মধ্যে যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, এছাড়া আরও অনেক কলেজ যেগুলো হচ্ছে লরেটো, লেডি ব্রেব্রন, শিবনাথ শাস্ত্রী, শ্রী শিক্ষায়তন, মৌলানা আবুল কালাম আজাদ, তারপরে বিদ্যাসাগর কলেজ, রামমোহন কলেজ, রবীন্দ্র ইউনিভার্সিটি, সুরেন্দ্রনাথ কলেজগুলো, এগুলো প্রচণ্ড পরিমাণে উন্নত মানের এবং উন্নত কাঠামোর কলেজগুলোর আছে। এর মধ্যেই একটা কথা তোমাদেরকে বলে রাখতে হয় যে এই সাবজেক্টগুলো নিতে গেলে প্রত্যেকটার ভিতরে কিন্তু কলেজের আবার একটু নিয়মকানুন আছে, কারণ যাদবপুর ইউনিভার্সিটিতে নিতে গেলে তাদের ক্ষেত্রে ম্যাথ বা জিওগ্রাফির ক্ষেত্রে অর্থাৎ মাধ্যমিকে জিওগ্রাফির নাম্বার, এইচএসে জিওগ্রাফির নাম্বারগুলোকে দেখে নেয়, কারণ কত নাম্বার তারা পাচ্ছে সেইগুলো জানানোর জন্য। কারণ অনেক সময় দেখা যায় 75% নাম্বার নেওয়া হয় 12-এর ক্ষেত্রে, মাধ্যমিকে 60% নাম্বার, আবার লেডি ব্রেবনেও ম্যাথেও 60% নাম্বারটাকে দেখে নিতে হয়। এবারে আসি যে গ্র্যাজুয়েশনের পরবর্তী ধাপ হিসেবে আসে যে মাস্টার্স বা মাস্টার্সের পরে একমাত্র কারণ যে নিছক একটা এমএ বা এমএসসি ডিগ্রি নয়, যা নিজের নামের পাশে সংযোজন করা, এই কথাটা না তো আমি বিশ্বাস করি না আমি বক্তব্যটিকে সমর্থন করি। আমার মতে মাস্টার্স অবশ্যই একটি উচ্চশিক্ষার ধাপ, শুধুমাত্র ডিগ্রি বাড়ানোর জন্যই যদি তা পড়া হয় তাহলে সেই সাবজেক্টটিকে সঠিক সম্মান বা ভালোবাসা কোনোটাই অর্পণ করা যায় না। যদি জিওগ্রাফির প্রতি সঠিক আগ্রহ, জানার ইচ্ছা আর ভালোবাসা থাকে তাহলেই জিওগ্রাফি নিয়ে পড়া উচিত আমার মতে, নচেত নয়। কথা প্রসঙ্গে নানা কথা আসে, এই কথাটা তাই না বললে অসম্পূর্ণ থেকে যায়। তা হলো জিওগ্রাফি ইজ often times called the mother of all science due to its links and influence on a range of other scientific fields including biology, mathematics, anthropology, geology, astronomy and chemistry. এর থেকে অতি সহজেই আমরা অনুধাবন করতে পারি যে জিওগ্রাফি কোনো ডিফেন্ডেবল সাবজেক্ট নয়, এটা একটি স্বয়ংসম্পূর্ণ সাবজেক্ট। তোমাদের মধ্যে যদি কেউ হায়ার স্টাডি করতে চাও জিওগ্রাফি নিয়ে, তাহলে সেক্ষেত্রে প্রচুর
অপরচুনিটিস থাকে জিওগ্রাফিকে মূলত দুটো ভাগে ভাগ করার জন্য। একটা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি আর একটা হচ্ছে হিউম্যান জিওগ্রাফি। ফিজিক্যাল জিওগ্রাফি ক্যান বি ডিভাইডেড, দেখা যায় যে ইন্টু মেনি ব্রড ক্যাটাগরিজ ইনক্লুডিং বায়োজিওগ্রাফি, ক্লাইমেটোলজি, কোস্টাল জিওগ্রাফি, environment management, geomorphology, glaciology, hydrology, landscape ecology, oceanography, পেডিওলজি অ্যান্ড পেডাগ্রাফি। অর্থাৎ এইগুলো গেল সবগুলো ফিজিক্যাল জিওগ্রাফি পোর্শনের। এরপরে আছে হিউম্যান জিওগ্রাফি ইজ এ ব্রাঞ্চ অফ জিওগ্রাফি দ্যাট ক্যান অলসো বি ডিভাইডেড ইন্টু মেনি ব্রড ক্যাটাগরিজ such as cultural geography, development geography, economic geography, health geography, historical and time geography, political geography, demography, religion geography, social transformation geography, tourism geography and urban geography। কারণ এতগুলোর ভিতরে তাদেরকে ঠিক করে নিতে হয় যে কোনগুলোর ভিতরে আমরা, অর্থাৎ প্রাকৃতিক পোর্শন না হিউম্যান পোর্শনগুলোর ভিতরে আমরা আলোচনা করব বা পড়াশোনাটাকে করব। উপরোক্ত তথ্য অনুযায়ী নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে জিওগ্রাফি নিঃসন্দেহে একটি বহুল শাখাভিত্তিক সাবজেক্ট অ্যান্ড অলসো ভেরি চয়েসেবল অ্যান্ড অপরচুনিটিস। আচ্ছা, জিওগ্রাফি নিয়ে এত কথা বা এত আলোচনা করার পর তোমাদের যদি জিজ্ঞাসা করা হয় যে এত পড়ে বা এত হায়ার স্টাডি করে লাভ কী, তাহলে তোমরা কি উত্তর দেবে? এভরি পার্সন, এভরি হিউম্যান বিইংস is different and individual. So, same as when I get the answer of my question to you, it is also different, individual and unique as my expectation to all my beloved student. আশা করি তোমরা এর থেকে বুঝতে পারছো যে জিওগ্রাফি যে সাবজেক্ট আছে সেটাকে নিজের পছন্দ মতো পড়ার প্রয়োজন সকলেরই হয়ে থাকে উচিত। যেহেতু তোমাদের এখানে কিছু বলার বা সুযোগ নেই, তাই সবটাই আমি ধরে নিচ্ছি। তো তোমরা কেউ কেউ বলতে পারো যে ডিগ্রি অর্জনের জন্য জিওগ্রাফি পড়া বা জানার জন্য বা শেখার জন্য বা ইকোনমিক্যাল ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্য, সেক্ষেত্রে প্রত্যেকে জায়গায় সঠিক। এবার সর্বশেষে যে কথাটি উঠে আসে তা হলো ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্স বা ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্স। জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে সেটি খুবই প্রয়োজন। সুতরাং আমি এবার যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জব ফ্যাকাল্টি জন্য, অর্থাৎ কিভাবে বা কোথায় কোথায় পড়ার সুযোগগুলো আছে। যেমন আমাদের এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পড়ার সুযোগ সুবিধাগুলো তেমন বেশি আমরা দেখতে পাই না। বিভিন্ন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়ার সুযোগটাকে আছে, যেমন সেগুলো পরে আলোচনা করছি। এগ্রিকালচারাল ম্যানেজার, ল্যান্ড ইকোনমিক্স, আরবান প্ল্যানিং, এছাড়া ক্লাইমেটোলজি, জিওগ্রাফি ইনফরমেশন সিস্টেম অ্যানালিসিস, এমার্জেন্সি ম্যানেজমেন্ট, ইকোলজিস্ট, কলেজ ইউনিভার্সিটি প্রফেসরশিপ, জুওলজি, কার্টোগ্রাফি। এর মধ্যে যে কথাটা বলা যায় যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে জিওগ্রাফিটা অর্থাৎ কলেজ এবং ইউনিভার্সিটি লেভেলে প্রফেসরশিপেই করা যায়, কিন্তু বাদবাকি দিল্লি, দেরাদুন, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় এই জিওগ্রাফি নিয়ে পড়ার একটু বেশি সুযোগ সুবিধা আছে। একটু আগে আমি যেমন বলেছিলাম যে জিওগ্রাফিটা হচ্ছে একটা অত্যন্ত অপশনাল সাবজেক্ট, ঠিক তেমনই জব ফ্যাকাল্টির দিক থেকেও জিওগ্রাফি ইজ এ অলসো ভেরি অপরচুনিটিভ অ্যান্ড অপশনাল। অবশ্য এখানে একজনের কথা না বললে এই বক্তব্যটা অসম্পূর্ণ থেকে যায়। সে হলো সোনারপুর বিদ্যাপীঠের কৃতি উজ্জ্বল ও স্বপ্রতিষ্ঠিত স্টুডেন্ট শুভঙ্কর, যে আমাকে এই কাজের জন্য খুব উৎসাহী করেছিল। আমাদের গর্ব, ওর উদ্যোগ ছাড়া এই ডিসকাশন পর্ব
তৈরি হতো না। সুতরাং সেই হিসেবে আমি ওকে, মানে অনেক দূরে সে আছে, তাকে ধন্যবাদ জানিয়ে ছোট করতে চাইছি না। সবশেষে আমি এইটুকুনি বলতে চাই যে আই অ্যাম নট অ্যান সাইকোলজিস্ট অর নর এনি কেরিয়ার কাউন্সিলার। তবুও আমি আমার নগণ্য জ্ঞান বুদ্ধি ও ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে যতটুকু সম্ভব ততটুকুই আমার ছেলে মেয়েদের সাহায্য করার চেষ্টা করেছি। তবে আমি আমার ছেলে মেয়েদের মধ্যে যদি একজনও পরবর্তীকালে জিওগ্রাফি নিয়ে পড়ে বা আগ্রহী তৈরি হয়, তাহলে আমার এই ক্ষুদ্র প্রয়াস আমি মনে করব খুব সার্থক হয়েছে।